সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করি বিশ্ব মহামারীর মধ্যেও তোমরা ভালো আছো, সুস্থ আছো, খুব সুন্দর করে ঈদ উদযাপন করেছো। আমি সঞ্চিতা সরকার, সহকারী শিক্ষক, বিজ্ঞান, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন ক্লাস নেব। আজকে আমরা কি নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়ের নামটা হলো কি রাসায়নিক বন্ধন, অর্থাৎ যৌগের মধ্যে বন্ধন কিভাবে গঠিত হয় এই অধ্যায়ে সেটা নিয়ে আলোচনা করা হবে। রাসায়নিক বন্ধন অর্থাৎ যৌগগুলা কিভাবে রাসায়নিকভাবে যুক্ত হয়ে আছে। যাই হোক, আমাদের প্রথম পাঠ হলো কি যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রনটা হলো কি শেষ কক্ষপথের ইলেকট্রন। আমরা ইলেকট্রন বিন্যাস করব, শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে সেটা হলো কি যোজ্যতা ইলেকট্রন। যেমন দেখি কার্বন, কার্বনের প্রথমে দুইটা, তারপরে কয়টা, চারটা। তাহলে কার্বনের শেষ কক্ষপথে কয়টি, চারটি ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন কত কার্বনের, 4। যেমন পটাশিয়াম শেষ কক্ষপথে কয়টি, একটি ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত, 1। এটা মোটামুটি গেল। আর আছে কি এবার যোজনী বা যোজ্যতা বা ভ্যালেন্সি, ইংলিশে কি ভ্যালেন্সি। যোজনী বা যোজ্যতা, যোজ্যতা ইলেকট্রন আর যোজ্যতা আলাদা। যোজনী, যোজনী হলো কি একটি পরমাণুর সাথে একটা পরমাণু যুক্ত হবে, যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা, যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা হলো কি যোজনী। যেমন কি HCl, তাহলে কি হাইড্রোজেনের যোজনী কত, হাইড্রোজেনের কত যোজনী 1। যার 1 সেই যুক্ত হতে পারে। তাহলে একটা পরমাণু একটা পরমাণুর সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা হলো কি যোজনী। যেমন কি পানি, পানি যদি দেখতে চাই আমরা H2O, তাহলে কি অক্সিজেনের যোজনী কত, তাহলে প্রত্যেকটা হাতে কি একটা করে হাইড্রোজেন যুক্ত হতে পারে। তাহলে অক্সিজেন কয়টার সাথে যুক্ত হলো, অক্সিজেনের সাথে কত যুক্ত হলো, 2টা হাইড্রোজেন যুক্ত হলো, 2 হাতে 2টা, অর্থাৎ অক্সিজেনের যোজনী কত, 2। অক্সিজেনটা অবশ্য গাঠনিক কাঠামোটা এরকম ভি আকৃতির। যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড কি এখানেও যোজনী অনুযায়ী যুক্ত হয়েছে। ক্যালসিয়ামের 2, অক্সিজেনের 2, 2 যেমন বাদ হয়ে গেছে। ক্যালসিয়ামের 2 এখানে, অক্সিজেনের 2 এখানে। তাহলে এখানে 2 যখন বাদ হয়ে যায়, বাদ হওয়ার ফলে এই যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে। আরেকটা আছে কি কিছু কিছু মূল্য কি একাধিক যোজনী প্রদর্শন করে, একে বলে কি পরিবর্তনশীল যোজ্যতা। যেমন ফসফরাস, সালফার, এগুলো পরিবর্তনশীল যোজ্যতা কি প্রদর্শন করে। কিছু আবার কি সুপ্ত যোজনী আছে। সুপ্ত যোজনী কি সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীর পার্থক্যটা হলো কি সুপ্ত যোজনী। যেমন আমরা ফেরাস ক্লোরাইড দেখব FeCl2, এর সর্বোচ্চ যোজনী কত, 3। আর 2 হলো তার কি যোজনী, সক্রিয় যোজনী, অর্থাৎ এটা প্রকাশিত। তাহলে সুপ্ত কত হলো, 1। আবার FeCl3 এর আরেকটা সর্বোচ্চ যোজনী 3। আর এখানে কি যেটা প্রকাশিত হয়েছে অর্থাৎ সক্রিয়, সক্রিয় কত, 3। তাহলে 3 বিয়োগ করলে কত হবে, 0। তাহলে সুপ্ত যোজনী কত, 0। তাহলে সর্বোচ্চ যোজনী এবং কি সক্রিয় যোজনীর যে পার্থক্য সেটা হলো কি সুপ্ত যোজনী। আর পরিবর্তনশীল যোজ্যতা আমরা যদি দেখি ফসফরাস, সালফার, এগুলো কি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, অর্থাৎ যেসব যৌগের একাধিক যোজনী তারাই পরিবর্তনশীল যোজনীটা কি পরিবর্তন হয়। যেমন কি ফসফরাস, ফসফরাসের কত, 15 পারমাণবিক সংখ্যা। তাহলে যদি আমরা লিখি 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে কত, 5টি ইলেকট্রন আছে।
তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রনটা উত্তেজিত করতে হবে। 3s2 উত্তেজিত, অর্থাৎ p অরবিটালকে যদি আমি উত্তেজিত করি px py pz পাওয়া যাবে। তাহলে নিয়ম হলো প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিব, দিয়ে যদি আবার থাকে তাহলে আবার প্রথমে আসবো। যেহেতু তিনটা একটা একটা করে দিয়েছে আর নাই, এই জন্য আবার এখানে আমি আসতে পারলাম না। অর্থাৎ px py pz প্রত্যেকের ধান ক্ষমতা দুইটা করে। প্রবেশের নিয়ম প্রথমে একটা একটা করে দিব, দেওয়ার পর যদি অতিরিক্ত থাকে তাহলে আবার প্রথমে আসবো, যদি নাই এখানে স্টপ। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? 1 2 3। তাহলে এখানে যোজনী হবে কত? 3। তাহলে এখানে বিজোড় কয়টা হয়েছে? অর্থাৎ এরা তো নিবেই না, কারণ বিজোড় হয়ে আছে। এর ইলেকট্রনটা এখানে যাবে, এখানে বিজোড় 1 2 3 4 5। তাহলে এখানে যোজনী কত? 5। তাহলে প্রথম ধাপে দেখলাম 3টা, তারপর ধাপে দেখলাম বিজোড় ইলেকট্রন 5টা। তাহলে এখানে যোজনী কত? 3 এবং কি 5। এটাই হলো পরিবর্তনশীল যোজ্যতা। তারপর আছে কি যৌগমূলক বা রেডিক্যাল। রেডিক্যালটা কি? যেমন সালফেট, হাইড্রক্সিল, এটা হলো কি রেডিক্যাল। তাহলে এই রেডিক্যাল বা হলো যৌগমূলকটা হলো কি একাধিক পরমাণু, যেমন সালফার একটা অক্সিজেন চারটা, একাধিক পরমাণু পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ তৈরি করবে। তাকে আমরা বলবো কি যৌগমূলক বা কি রেডিক্যাল। সালফেট, হাইড্রক্সিল, নাইট্রেট, ফসফেট, বাইকার্বনেট, এগুলো হলো কি যৌগমূলক বা কি রেডিক্যাল। অর্থাৎ একের অধিক পরমাণু সমন্বয়ে তৈরি আধানযুক্ত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করেছে এবং সেটা একটা মৌলের ন্যায় আচরণ করে। এটা হলো কি যৌগমূলক বা কি রেডিক্যাল। আরও আছে যেমন কি যৌগের রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম আছে, এটা আমরা ক্লাসে এটা কিছু পড়ছি। তারপরে আরেকবার দেখি, যখন একই অণুতে একাধিক পরমাণু থাকে, সাপোজ নাইট্রোজেন N2, সেক্ষেত্রে কি এটা নাইট্রোজেনের পাশে কি ছোট করে লিখতে হয়। আর একটা যে যখন কি একাধিক মৌল জড়িত হয়, যেমন কি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন, সেক্ষেত্রে কি যোজনী পরিবর্তন হবে। যেমন অ্যালুমিনিয়ামের 3 সে যাবে এখানে, অক্সিজেনের 2 কি এখানে আসবে। যদি কখনো ভাগ করা যায় তাহলে কি, যেমন কার্বন ডাইঅক্সাইড CO2, এটা কিভাবে তৈরি? কার্বন এবং অক্সিজেন, কার্বনের 4 অক্সিজেনের 2, তাহলে এটা কাটাকাটি করলে কি হয়? এই হয়। এখন বিনিময় করলে কি হয়? 2টা এখানে আসবে, CO2। এটা হলো রাসায়নিক সংকেত কি লেখার নিয়ম। আর কাছে কি এবার দেখো কি আমরা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। আণবিক সংকেতটা কি? আণবিক সংকেত হলো একটা যৌগের মধ্যে কতটি পরমাণু বিদ্যমান সেটা সঠিকভাবে প্রকাশ করা যায়, সেটা হলো কি আণবিক সংকেত। যেমন কি C6H6, তাহলে এখানে দেখতে পাচ্ছি কার্বন 6টা এবং হাইড্রোজেন 6টা। যে এটা যদি আমি স্থূল সংকেত লিখি অর্থাৎ অনুপাত করি, তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কার্বন হাইড্রোজেন প্রকৃতির সংখ্যা। তাহলে যে সংকেত দ্বারা পরমাণুর প্রকৃতির সংখ্যা প্রকাশ করে সেটা হলো কি আণবিক সংকেত, আর অনুপাত প্রকাশ করে সেটা হলো কি স্থূল সংকেত। আর একটা আছে কি গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত বলতে কি একটা যৌগের মধ্যে পরমাণুটা কিভাবে বা বন্ধনে যুক্ত হয়ে আছে সেটা হলো কি গাঠনিক সংকেত। যেমন CH4, CH4 কি দেখতে পাচ্ছি কার্বনের সাথে হাইড্রোজেন এইভাবে যুক্ত হয়ে আছে, এটা হলো গাঠনিক সংকেত। অর্থাৎ পরমাণুগুলো কিভাবে যুক্ত হয়ে আছে সেটা হলো কি গাঠনিক সংকেত। আরো কিছু যেমন কি অষ্টক 2 এর নিয়ম আছে, যেমন
অষ্টক ও দুইয়ের নিয়ম। অষ্টক কি? ইলেকট্রন ত্যাগ গ্রহণ ভাগাভাগি যেভাবেই হোক না কেন শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জন করবে, করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করবে, সেটা হলো কি অষ্টক নিয়ম। যেমন দেখি আমরা ভাগাভাগিটাই দেখাই, যেমন মিথেন, মিথেনটা কিভাবে যুক্ত হয়ে আছে, এটা আর এইভাবে দেখাতে পারি, এটা এইভাবে না দেখেও যদি আমরা বন্ধন দিয়ে দেখাই, কার্বনের প্রথমে 2টা, তারপর আছে কয়টা, 4টা, তাহলে সব মনে আছে অষ্টক পূর্ণ করতে। তাহলে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন কি করলো, এসে ইলেকট্রন শেয়ার করলো, শেয়ার করলে কি হলো, অষ্টক পূর্ণ হলো। তাহলে এই কার্বন, কার্বনের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জিত হলো, 2 4 6 8টা, আর প্রত্যেকটা হাইড্রোজেন কি দ্বিতীয়পূর্ণ হলো। তাহলে কার্বন অর্জন করলো কি 10 কার, 2 8 10 কার নিয়মের ইলেকট্রন বিন্যাস, আর হাইড্রোজেন অর্জন করলো কি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখতে পাচ্ছি এই কার্বনের শেষ কক্ষপথে 8টা আছে, তাহলে কি এটা হলো কি অষ্টক নিয়ম। আর 2 এর নিয়মটা হলো কি শেষ কক্ষপথে জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে, সেটা হলো কি 2 এর নিয়ম। যেমন BF3, তার পাশে ফ্লোরিন, প্রথমে 2টা তারপরে 7টা, প্রথমে 2টা তারপরে কয়টা, 7টা, অর্থাৎ 2টা থেকে 7টা। লেখে দেখতে পাচ্ছি কি বোরনের শেষ কক্ষপথ থেকে এই যে জোড়া ইলেকট্রন বিদ্যমান, এবং প্রত্যেকটা ফ্লোরিনের শেষ কক্ষপথ থেকে এই যে জোড়া জোড়া ইলেকট্রন, জোড়া জোড়া, এটা হলো কি 2 এর নিয়ম। অর্থাৎ শেষ কক্ষপথে জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকলে সেটা হবে কি 2 এর নিয়ম। তাহলে আজকে আমরা অনেকগুলো টপিক শিখলাম, আজকের পাঠ এখানে শেষ করছি। সকলকে আমার নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানাই। ধন্যবাদ সকলকে।